নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, পশ্চিমবঙ্গের এই এসআইআর পর্ব আর কি হবে, এটা করতে করতে আমি গত বছর যখন আসাম ইলেকশন যদি এগিয়ে আসছিল, আমরা বেশ কিছু এপিসোড আসামের ওপর করেছিলাম, কিন্তু তারপরে আর আসাম নিয়ে সেভাবে কোনো এপিসোড গত কয়েক মাসের মধ্যে করা হয়নি, করে উঠতে পারিনি। তার মূল কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, এসআইআর সব মিলিয়ে ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল যে এর বাইরে যাওয়া যায়নি। কিন্তু আজকে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, তখন আসামে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আসামে নয় নয় করেও প্রায় 1 কোটি বাঙালির বাস। আমার দর্শকদের মধ্যে বহু মানুষ আসামে বসবাস করেন এবং তারা আমার চ্যানেল দেখেন, সাবস্ক্রাইব করেছেন। কেউ ভালো বলেন, কেউ মন্দ বলেন। আমার মনে হয়েছে যে আজকের ভোটের দিনকে অন্তত আসামের ভোট কোন দিকে যাচ্ছে সেটা তামাম বাংলাভাষী এবং এছাড়াও যারা দেখেন আমার চ্যানেলটি, তাদের কাছে আসামের ভোটের কি অবস্থা, কে জিততে পারে, পরিবর্তন হবে না আবার হেমন্ত বিশ্ব শর্মার প্রত্যাবর্তনই ঘটবে, এইটা নিয়ে আলোচনা করাটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আজকের এই এপিসোডে আসামের ভোটে কি হতে পারে, আজকে যেহেতু ভোট হচ্ছে সেহেতু আমি আলোচনার জন্য বেছে নিয়েছি। কথা হচ্ছে, যারা আমার চ্যানেলটি দেখছেন নিয়মিত, ভালো লাগছে হয়তো, অনেকে সমালোচনাও করেন, ভালোও বলেন, নিশ্চয়ই করবেন। তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। দেখুন, আসামকে বুঝতে গেলে যারা আসামের বাইরে থাকেন তাদের বলা দরকার, আসামের মানুষরাও হয়তো অনেকেই জানেন না, জনসংখ্যা পশ্চিমবঙ্গের 1/3 থেকেও কম এবং আসামে ভারতের মধ্যে মুসলিমদের সংখ্যা কাশ্মীরের পরেই সবচেয়ে বেশি, প্রায় 35% মুসলিমের বাস আসামে। আসামে অহমিয়া রয়েছেন, বিহারি রয়েছেন, বাংলাভাষী রয়েছেন। 3.5 কোটির কাছাকাছি যে যদি মানুষ আমরা ধরে থাকি আসামে বসবাস করছেন, তার মধ্যে নিয়ারলি 1 কোটি মানুষ বাঙালি এবং তার মধ্যে মুসলিম বাঙালি, মিয়া মুসলিম যাদের বলা হয়, তাদের সংখ্যা বহু, তাদের সংখ্যা একটা বড়। এছাড়া যারা পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি তারাও রয়েছেন, যারা অরিজিনালি আসামে বসবাস করতেন বাঙালি তারাও রয়েছেন। আর বৃহৎ অংশ হচ্ছেন অহমিয়া, যে অহমিয়ারা বাংলা ভাষা বোঝেনও, বুঝতেও পারেন, অত্যন্ত ভালো মানুষ। আমি আপার আসামের তাদের দীর্ঘদিন ছিলাম চাকরি সূত্রে, ফলে সেই সময় আসামকে অনেক কাছ থেকে আমি দেখেছি এবং এখনো পর্যন্ত আমার নিয়মিত যোগাযোগ আছে। একটুখানি বলে নিই আসামের কি অবস্থা এবং কতগুলো আসন। আসামে মোট আসন 126। গত বিধানসভা নির্বাচনে এনডিএ জিতেছিল 75টি আসন। এবার এসআইআর বা এসআর প্রক্রিয়া, ওরা এসআইআর বলছে না, ইন্টেন্সিভ ডিভিশন বলছে না, কিন্তু ভোটার যা রিভিশন হয়েছিল, ডিলিশন হয়েছিল, সব মিলিয়ে 2.49 crore ভোটার এসে দাঁড়িয়েছে। বিজেপি এজিপি অর্থাৎ অহম গণপরিষদ, বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট, তাদের সাথে যে তারা গোষ্ঠী করেছে, তারা যেটা আসাম এনডিএ বলা চলে, তো তাতে বিজেপি 89 সিট, এজিপি 25, বিপিএফ 11 এবং ফ্রেন্ডলি ফাইট হচ্ছে 1টি সিট। উল্টো দিকে কংগ্রেস নেতৃত্বে অহম সম্মিলিত মোর্চা তারা লড়ছে, ইউডিএফ সম্পূর্ণ আলাদা লড়ছে। এই অহম সম্মিলিত মোর্চার মধ্যে গৌরব গগৈ রয়েছেন, কংগ্রেসের অন্যতম লোকসভার মুখ, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র। কংগ্রেস 97টি আসনে লড়ছে। গৌরব গগৈ নিজে সাংসদ হলেও তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। এছাড়া রয়েছে অখিল গগৈয়ের রাজ্যর দল, রয়েছে লুরুনজ্যোতি গগৈয়ের এজিপি, তারা 10টি আসনে লড়ছে। রাজ্যের দল লড়ছে অখিল গগৈয়ের 11টি আসনে। সিপিএম আছে তাদের সাথে 2টি আসনে। অল হিল লিডার্স কনফারেন্স আছে 2টি আসনে। আর সিপিআইএম লিবারেশন তারা লড়ছে 2টি আসনে। অর্থাৎ একদিকে আপনারা বুঝতে পারছেন বিজেপি এবং তাদের সাথে অগপা, পুরনো অগপা নয়, এইটা মাথায় রাখতে হবে। নতুন অগপা, খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে এবার এজিপিটাকে প্র্যাকটিক্যালি হেমন্ত বিশ্ব শর্মা আসার পরে এজিপিটাকে প্রায় গ্রাস করে নিয়েছেন এবং এজিপির আপনারা শুনলে অবাক হবেন, যে প্রায় 25টা সিটের মধ্যে 13 জন মুসলিম প্রার্থীকে তারা দাঁড় করিয়েছে। 13 জন মুসলিম প্রার্থীকে তারা দাঁড় করিয়েছেন। বিজেপি থেকে কোনো মুসলিম প্রার্থী নেই। উল্টো দিক থেকে আর একজন অত্যন্ত আরেকটি সিটে
হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারা কংগ্রেসের সাথে জোট করতে চেয়েছিলেন, কিছু সিট চেয়েছিলেন, কিন্তু ফাইনালি জোট হয়নি। চা বাগান এলাকায় যে আদিবাসীরা বাস করেন, এবং আমরা জানি ট্রাইবাল এরিয়া প্রচুর রয়েছে, আসামে ট্রাইব রয়েছেন, তো ট্রাইবাল এরিয়া হেমন্ত সোরেন 21টি আসনে প্রার্থী দিয়েছেন, এবং হেমন্ত সোরেন নিজে ক্যাম্প করে একেবারে কপ্টার নিয়ে তাদের মন্ত্রিসভার সদস্যরা পড়ে রয়েছেন ট্রাইবাল এরিয়ার সিট জেতার জন্য। এছাড়া আছে বদরুদ্দিন আজমলের AUDF, অর্থাৎ সরাসরি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এটা বলা যাবে না। ইলেকশনের এতে তৃণমূল কংগ্রেসের রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস অনেক প্রার্থী দিলেও 3জন ক্যান্ডিডেট তৃণমূলের, তারা জেতা হারার মধ্যে রয়েছেন, অর্থাৎ উইনেবল ক্যান্ডিডেট যদি তৃণমূলের থেকে যায় 2-3 জন, সেক্ষেত্রে 1জন বা 2জন বিধায়ক পদ 12 করে নিতে পারে। সুস্মিতা দেব নিজে পড়ে রয়েছেন। আমরা যদি দেখি যে আসাম নিয়ে যে সমীক্ষাগুলো হয়েছিল, সেই সমীক্ষায় কিন্তু খুব ক্লিয়ারলি ম্যান্ডেট দেওয়া হয়েছিল এনডিএর, এবং হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে এনডিএ ম্যাট্রিক্স, INS ম্যাট্রিক্স যে করেছিল 96-98 আসন, আর কংগ্রেসকে দেওয়া হয়েছিল, কংগ্রেস জোটকে, ওই সম্মিলিত মোর্চাকে 26 থেকে 28, আর ভোট ভাইবস যা করেছিল তাতে 82 থেকে 92 এনডিএ, আর 30 থেকে 40টি কংগ্রেসের। এরপরে আমরা যদি আসামের একেবারে সেক্টর ধরে ভাগ করি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে হবে আপার আসাম, যেখানে 38 থেকে প্রায় 40টি আসন আছে, সেই ক্ষেত্রে লোয়ার আসামে, আমি আপার আসামে 45টি মতো কেন্দ্র রয়েছে, এবং সেই ক্ষেত্রে বিজেপি গতবার 29টি আসন বিজেপি জিতেছিল, অর্থাৎ বিজেপির ভীষণ স্ট্রং হোল্ড হচ্ছে আপার আসাম। আর এরপরের আসন সংখ্যা রয়েছে লোয়ার আসামে 38 থেকে 41টে, সেখানে প্রায় 50%, এইটা হচ্ছে কংগ্রেসের স্ট্রং হোল্ডের জায়গা, এবং বিজেপিও সেখানে সমান্তরালে রয়েছে। বোডোল্যান্ডের 19টা আসন রয়েছে, আর কাছাড়ের 7টি, বরাক ভ্যালির মোট 13টি আসন। বিজেপি কোথায় ভালো করতে পারে, কোন এলাকায় কিরম হবে, কি হতে পারে, আমরা সেটা আলোচনা করব। এই মুহূর্তে আসামের ভোটে যেটা দাঁড়িয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা যেরকম একদিকে গত 1 বছর ধরে মুসলিমদের টার্গেট করেছেন, এবং মুসলিমদের আলাদা করে তিনি একটা অহমিয়া হিন্দু প্রাইড জাগরণের চেষ্টা করেছিলেন, এবং হিন্দুদের কনসলিডেট করতে চেয়েছিলেন, ওয়ান নেশন ওয়ান স্টেট ওয়ান রিলিজিয়ান, প্রায় এইরকম একটা স্লোগান দিয়ে। সেইটা কিন্তু শেষ পর্যন্ত কতটা কার্যকরী হচ্ছে আমরা এক্ষেত্রে আলোচনা করব, এবং পাশাপাশি এটা আলোচনা করব যে আলটিমেটলি যে কংগ্রেসের একেবারে প্রদেশ কংগ্রেসের প্রধান, যিনি PCC প্রেসিডেন্ট, তিনি দল থেকে বেরিয়ে গেলেন। কংগ্রেসের যিনি MP প্রদ্যুৎ বরদলৈ, তিনি পদত্যাগ করে MP সিটে বিধানসভাতে ক্যান্ডিডেট হয়ে গেলেন, তার ছেলেদিকে ক্যান্ডিডেট ছিল। এইরকম একটা ডেসিমেটেড ছন্ন ছাড়া জায়গায় গৌরব গগৈ তাহলে লড়াইটা কি আদৌ করতে পারছে? অ্যাজ অন টুডে, আমি গতকাল রাত্রি পর্যন্ত আপনাদের এই ভিডিওটি যখন দেখছেন, তার 24 ঘন্টার মধ্যে দফায় দফায় আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে যে তথ্য আমার হাতে উঠে এসেছে, সেটা কিন্তু খুব আশ্চর্যজনক। ভোটের 1 মাস আগে পর্যন্ত যেটা মনে হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মার সামনে কেকওয়াক শুধু নয়, এই প্রথম, গতবার যেটা ইলেকশনের রেজাল্ট আমি আপনাদেরকে বলেছি, যে গতবারের ইলেকশনের যে রেজাল্ট হয়েছিল, তাতে কিন্তু বিজেপি যে জোট 75টি আসনের মধ্যে 60টি আসনের কাছে বিজেপি পেয়েছিল, তাদের 126টি, অর্থাৎ 164টি আসন পেতে হবে, বিজেপির কিন্তু সেটা ছিল না, একটু কম ছিল। কিন্তু এইবার বিজেপি তারা বলছে এককভাবে তারা নিজেরাই ক্ষমতায় আসবে, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন 64টি। কিন্তু যেটা ঘটেছে, এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেছে, যেটা ভয়ঙ্করভাবে আসামের ভোটে এবার প্রভাব বিস্তার করতে চলেছে। নাম্বার 1, তার জুবিন গার্গের মৃত্যু। এই জুবিন গার্গের মৃত্যু অহমিয়া প্রাইড, অহমিয়া যুবকদের এমনভাবে নাড়িয়ে দিয়েছে, এবং তার মৃত্যু সম্পর্কিত বিষয়ের সাথে হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিঙ্কি ভুইয়ার যে নাম উঠে এসছে, তার প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা, ওইখানে যাওয়া এবং জুবিনকে দিয়ে জোর করে প্রোগ্রাম করানো ইত্যাদি যে সমস্ত তথ্য ফুটে উঠেছে, যে সমস্ত কিছুটা সোশ্যাল মিডিয়ায়, কিছুটা অন্যান্য মিডিয়ায় উঠেছে, তাতে এই জুবিন গার্গকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম মৃত্যুর পরে যে একটা ভয়ঙ্কর ব্যাপক গণ উন্মাদনা সৃষ্টি হয়েছিল, এবং তারপরে
রাহুল গান্ধী নিজে জুবিন গার্গের বাড়িতে গিয়ে তার পরিবারবর্গকে তিনি সমবেদনা জানিয়েছিলেন। কিন্তু সেই গোটা ঘটনাটায় একটা যুবদের যে ইয়াং জেনারেশনের যে মানসিকতা, ইয়াং জেনারেশনের যে ঝুঁকাও বা ইয়াং জেনারেশনের যে ভোট দেওয়ার যে প্রবণতা, সেইটা কিন্তু কংগ্রেস এবং কংগ্রেসের জোটসঙ্গী আরও যে গগৈ দুজন, লুরঞ্জ্যোতি গগৈ, গগৈ, এই গগৈয়ের মোকাবিলা করতে হচ্ছে কিন্তু বিজেপিকে, হেমন্ত বিশ্ব শর্মাকে। লুরঞ্জ্যোতি গগৈ, অখিল গগৈ এবং আপনার গৌরব গগৈ তাদের ফেভারে একটা আন্ডার কারেন্ট তৈরি করেছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এইবারের ভোটের শেষের দিকে এইটা ভীষণভাবে কাজ করেছে। নাম্বার 2, হেমন্ত বিশ্ব শর্মা ভালো কাজ করুন মন্দ কাজ করুন, তার নানা রকম দুর্নীতি আসছিলই, কিন্তু তিনি গৌরব গগৈয়ের স্ত্রীর পাকিস্তান যোগাযোগ নিয়ে যে প্রচার লাগাতার 6 মাস ধরে করেছিলেন, সেইটা আলটিমেটলি লোকের কাছে তত প্রভাব ফেলেনি। উল্টো দিকে হেমন্ত বিশ্ব শর্মা স্ত্রীর পাসপোর্ট, তার প্রপার্টি দুবাইতে, অন্য জায়গায় অর্থাৎ গালফ কান্ট্রিতে, এবং তার ছবি পবন খেরা যেগুলো প্রকাশ করলেন একদম ইলেকশনের আগে, এবং হেমন্ত বিশ্ব শর্মা তাকে জেলে পাঠাতে বললেন, এবং তারপরেও গতকালও পবন খেরা তার যে সমস্ত ছবি এবং ভিডিও জারি করে বললেন প্রপার্টি কিনেছে বিদেশে, এবং হলফনামা হেমন্ত বিশ্ব শর্মা মিথ্যে কথা বলেছেন। তো এই যে আন্ডার কারেন্ট, সেইটা ভীষণভাবে শেষ মুহূর্তের দিকে আমরা দেখুন ভোটের যে ফলাফল প্রাথমিকভাবে বোঝা যায় একটা ট্রেন্ড চলতে থাকে, কিন্তু ভোট যত এগিয়ে আসে 7-10 দিনের মধ্যে একটা আলাদা ট্রেন্ড ডেভেলপ করে, এবং সেই ট্রেন্ডটাই কিন্তু বয়ে নিয়ে যায়। কংগ্রেস যেখানে লড়াইয়ের ময়দানে ছিলই না প্রায় মনে হচ্ছিল, সেইখান থেকে শেষ পর্যন্ত কংগ্রেস যেভাবে ঝাঁপিয়ে পড়লো, যেভাবে অহমিয়া প্রাইডটাকে তারা সামনে আনলো, যেভাবে তারা তাদের একাধিক জোট সঙ্গীকে বেছে নিতে পারলো, এবং হেমন্ত বিশ্ব শর্মাকে অগপকে কাউন্টার করতে গিয়ে আলটিমেটলি যে হেমন্ত সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে জোট হলো না, সেই যে ভোট ডিভিশন, সেটা কিন্তু আলটিমেটলি এই হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপি এবং অগপ তাদের একটা বড় ঝটকার কারণ হয়ে দাঁড়াবে আমাদের বোঝা যাচ্ছে। এবং সামগ্রিকভাবে ফলে যে জায়গায় লড়াইটা দাঁড়িয়ে গেল, যে কংগ্রেসকে এই সমস্ত এক্সিট পোল, যে রেজাল্টগুলো আমি বলছিলাম, কোনো এক্সিট পোলই কংগ্রেসকে 30টির বেশি আসন দিতে প্রায় রাজি হচ্ছিল না, সেই এক্সিট পোলের যে ফলাফল, সেইটা কিন্তু মনে হচ্ছে কোনোভাবেই মিলবে না। অর্থাৎ কংগ্রেসের যে অবস্থা, আরো পরিষ্কার করে বললে, কংগ্রেসের যে অবস্থা ভোটের 1 মাস আগে ছিল, ভোটের লাস্ট 7-10 দিনে কংগ্রেসের অবস্থা, কংগ্রেস এবং তাদের জোট সঙ্গীদের অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে। শুধু তরুণ গগৈ, অখিল গগৈ বা লুরঞ্জ্যোতি গগৈ তারাই জিতবেন তা নয়, তারা যে ভোটটাকে বয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ অহমিয়া প্রাইডের ভোট, সেই ভোটটা কিন্তু সামগ্রিকভাবে কংগ্রেস এবং তার জোট সঙ্গী ভোটটাকে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে পৌঁছে দেওয়ার দরকার। অর্থাৎ আমি বলতে চাইছি, যেখানে মনে হচ্ছিল লড়াই নেই, সেইখানে কিন্তু ভীষণভাবে একটা লড়াই আসামে হতে চলেছে, এবং সেটা আপনারা ইলেকশনের রেজাল্ট যেদিন বেরোবে সেদিনকেই দেখতে পাবেন। এই ভোট কাটাকাটি, এই কংগ্রেস থেকে দলে দলে লোক এসে হেমন্ত বিশ্ব শর্মা পার্টিটাকে কংগ্রেস, এক্স কংগ্রেসম্যানদের পার্টিতে পরিণত করা, এবং তাতে ক্ষোভে বিজেপির পুরনো লোকেরা যারা আরএসএস করতো তারা বেরিয়ে গিয়ে নির্দল হওয়া, এবং হেমন্ত সোরেন ঝাড়খণ্ড থেকে এনে লোক দাঁড় করানো, হেমন্ত বিশ্ব শর্মার পরবর্তীকালে যিনি একেবারে মানে গরু, গাই, মহিষ তারা মাথার সমান বলে পরে বলেছিলেন যারা মাংস খাবে গোমাংস খেতে পারো, লুকিয়ে খেতে পারো, সেসব অডিও চলে এসছে। এবং তারপরে ফাইনালি পেছন দিক থেকে তাকে ওই 13 জন অগপর যারা মুসলিম প্রার্থী তাদেরকে ধাক্কা মারতে হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে লড়াইটা কিন্তু একেবারে ফাঁকা মাঠে হচ্ছে না। এই লড়াইটা ফাঁকা মাঠে হচ্ছে না বলেই আমরা প্রথম থেকে আমি লক্ষ্য করছিলাম, একসময় সত্যি সত্যি মনে হচ্ছিল লড়াই একেবারে ফাঁকা মাঠে হবে, কিন্তু লড়াই কিন্তু ফাঁকা মাঠে হচ্ছে না। লড়াইয়ের একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে। কিরকম গুণগত পরিবর্তন ঘটেছে এবং কিরকম কে সিট পেতে পারে, সেইটা কিছুটা আমি একটু আপনাদের অনুমান আন্দাজ দিতে পারি আমার যা নিজস্ব সোর্স। দেখুন, আমি তো লোকের সাথে কথা বলে এটা অনুমান করার চেষ্টা করেছি, সেই অনুমানটা
যে সঠিক হবেই এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, কিন্তু মোটা তোরপার মানে মোটামুটিভাবে একটা জিনিস বোঝা যাচ্ছে। আমি যদি 2021-এর ভোটের রেজাল্টটাকে আপনাদের কাছে বিশ্লেষণ করি, তাহলে এনডিএ 75টা সিট পেলেও ভোট পেয়েছিল 44.5%। অন্য দিক থেকে গত বছরের মহাজোট গৌরব গগৈয়ের নেতৃত্বে যে জোট হয়েছিল তাতে 43.7%, অর্থাৎ মাত্র 1% ভোটের ফারাকে একজনরা পেয়েছিল 75টা আসন, একজনরা পেয়েছিল 50টা আসন। 25টা আসনের কিন্তু ফারাক ঘটে গেছিল। এবং এই বছর আমাদের বারবার মনে হচ্ছিল যে লড়াই থেকে কংগ্রেস কোথাও হারিয়ে গিয়েছে, লড়াই থেকে গৌরব গগৈ এবং তার সাঙ্গপাঙ্গরা হারিয়ে গিয়েছে। সেটা কিন্তু শেষ পর্যন্ত হলো না এবং ভীষণভাবেই তারা লড়াইতে ফিরে এসছে। সেই লড়াইতে যে ফিরে এসছে এবং সিটের কি পরিবর্তন হতে পারে সেইটা একটু আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। যেরকম আপার আসামের 45টা আসন, সেই 45টা আসনের মধ্যে গোটা পাঁচেক আসন একমাত্র কংগ্রেস জোট গতবার পেয়েছিল। তার মধ্যে শিবসাগর আসনে অখিল গগৈ নিজেই জিতেছিলেন, এছাড়া কংগ্রেস, যদিও তার সাথে তখন কংগ্রেসের কোনো জোট ছিল না, এইবারে জোট হয়েছে। এইবার কংগ্রেস জোট মনে করছে, অখিল গগৈরা মনে করছে, রাইজত দল মনে করছে, বা লুরুনজ্যোতি গগৈয়ের দল এজিপি মনে করছে, অহম জাতীয় পার্টি তারা মনে করছে, পরিষদ তারা মনে করছে যে অন্ততপক্ষে গোটা 15টা সিট, এই 46টা 45টা আসনের মধ্যে তারা 12 থেকে 15টা সিটে স্ট্রাইক রেঞ্জে যেতে পারে। এই যে স্ট্রাইক রেঞ্জে যেতে পারে, এইটাই কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে এই শেষের 8-10 দিনের মধ্যে। ভোট যেদিন গণনা হবে 4ঠা মে, আপনারা জানেন, তাদের এই আশা পূর্ণ হবে কি হবে না সেটা জানি না, কিন্তু তারা একটা স্ট্রাইক রেঞ্জে আসতে পারছে, এইটা মোটামুটি বোঝা যাচ্ছে 15 থেকে 16টা সিটে। তারা যদি 15-16টা সিটের বেশি স্ট্রাইক রেটে যায়, এই কারণে আমি এই কথাটা বলছি। আপার আসাম মূলত অহমিয়াদের প্রাইড, আপার আসাম থেকে হিতেশ্বর শইকীয়া, আপার আসাম থেকে অন্যান্য তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রী হওয়া, হিতেশ্বর শইকীয়ার মুখ্যমন্ত্রী হওয়া, এমনকি সর্বানন্দ সোনোয়ালও আপার আসামের অহমিয়া ছিলেন। কিন্তু যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা এই আপার আসামের অহমিয়া প্রাইডটাকে দমিয়ে দিয়েছেন এবং হেমন্ত বিশ্ব শর্মা সেটাকে নামিয়ে দিতে পেরেছেন, কোথাও একটা আপার আসামের অহমিয়াদ প্রাইডে ধাক্কা লেগেছে এবং সেই ধাক্কাটা যদি ভোটে ট্রান্সফার করে, তার সাথে যদি এই রিঙ্কি ভুঁইয়া নানা রকম দুর্নীতি এবং তার সাথে আপনার জুবিন গার্গের মৃত্যুর কেন্দ্র করে যে একটা ভয়ঙ্কর মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল আবেগ, সেইটা যদি তার সাথে যোগ দেয়, তাহলে ওই 45-46টা সিটের মধ্যে 16টা বা তার বেশি আসনে কিন্তু কংগ্রেস জোট, যেটাকে আমরা বলছি যে সম্মিলিত মোর্চা, তারা কিন্তু পেয়ে যেতে পারে। এইটা কিন্তু একটা বড় গুণগত পরিবর্তন হয়েছে। এইবার লোয়ার আসামের কথা বলি। লোয়ার আসামে প্রায় 40টি আসন আছে। গতবারই লোয়ার আসামের আসন সংখ্যায় 50-50 ডিভিশন হয়েছিল। লোয়ার আসামে যদি এই আসনগুলো এবং তার সাথে বোড়োল্যান্ডের আসন আরও রয়েছে যদি যোগ করি আমি, তাহলে কংগ্রেস মনে করছে, কংগ্রেস পার্টি মনে করছে তারা 30-এর বেশি স্ট্রাইক রেটে চলে যাবে। এবং বিজেপির ইন্টারনাল সার্ভে শেষের দিকে যে হাওয়াটা উঠেছে, তাতেও মনে হচ্ছে কংগ্রেস প্লাস তাদের যে জোট, তারা সব মিলিয়ে অন্য পার্টি বা নন বিজেপি পার্টি সেই ক্ষেত্রে 30টির ওপরে আসন জিততে পারে। তার মধ্যে হেমন্ত সোরেন, তারা ঝাড়খণ্ডে কংগ্রেসের সাথে যে এখানে ঝগড়া হয়েছিল, তারাও কিছু আসন জিততে পারে। গৌহাটির একটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিততে পারে, অন্যান্যরা জিততে পারে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আলটিমেটলি 30+ বা 35টা সিট যদি জেতে, আর এই ক্ষেত্রে যদি 15টা হয়, তাহলে প্রায় 45টা, আর এখানে তারা এখানে পৌঁছে যাচ্ছে প্রায় 50টার কাছে আসাম। এরপর বাকি থাকছে বোড়োল্যান্ডের কিছু আসন, বাকি থাকছে আপনার একেবারে কাছাড় এলাকা। এই কাছাড়ের একটা ব্যাপার হচ্ছে, দেখুন কাছাড়ের বিষয়টা হচ্ছে, কাছাড়ে কিন্তু বিজেপি স্ট্রং হোল্ড রয়েছে। কাছাড়ে বিজেপি স্ট্রং হোল্ড, সেখানে মুসলিম রয়েছে, বাঙালি হিন্দু রয়েছে, বাঙালি উদ্বাস্তু রয়েছে এবং
কাছাড়ের যে ভ্যালি বা বরাক ভ্যালি আমরা যেটা বলি, তাতে যে 13টা আসন রয়েছে, এই আসনটা কিন্তু বিজেপি ইনট্যাক্ট তাদের ফেভারে মনে করছে। ম্যাক্সিমাম 13টার মধ্যে থেকে তারা 10-12টি আসন জিততে পারে। যদি কাছাড়ের আসনের কিছু গুণগত পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাবো একেবারে নেক টু নেক ফাইটে চলে আসবে কংগ্রেস জোট এবং বিজেপি জোট। কিন্তু কাছাড় যদি ডিফারেন্স করে দেয়, তাহলে বিজেপি জোট কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকবে কংগ্রেস জোটের থেকে। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছিল যে একেবারে 90 একজনরা আর একজনরা 30-এর মধ্যে আটকে যাবে, সেই অবস্থা কিন্তু একেবারেই নেই। কতগুলো পার্টিকুলার জেলা ভীষণ সুইংস ডিস্ট্রিক্ট বলা চলে, সেইখানকার ভোটারদের পরিবর্তন, গুণগত পরিবর্তন কি হবে তার উপর ভোটের গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে। যেরকম বড়াপেটা, যেরকম ধুবড়ি, যেরকম নগাঁও, যেরকম মরিগাঁও, যেরকম কামরূপ মেট্রো, এইগুলো কিন্তু একটা সুইংিং, অর্থাৎ এদিক থেকে ওদিকে কিভাবে রেজাল্ট দেবে সেটা পরিষ্কার হবে। জোরহাট, শিবসাগর, এই তল্লাটটায় আপার আসামের ডমিনেট করবে কংগ্রেস রাইজর দল, অর্থাৎ অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ। এবার যদি আরো ওপরের দিকে অরুণাচলের দিকে চলে যায়, তিনসুকিয়ার এবং সংলগ্ন ডিব্রুগড় অঞ্চলে যদি কংগ্রেস বা কংগ্রেসের সহযোগীরা কিছু বেশি সিট পায়, ভালো করে, তাহলে কিন্তু বিজেপি ডিপ ট্রাভেলে পড়ে যাবে। এবার আমরা বলছি হিন্দু মুসলিমদের কথা। মিয়া মুসলিমদের ভোট একটা বড় রয়েছে, তারা বদরুদ্দিন আজমলের ইউডিএফকে পেত, অর্থাৎ বাংলা ভাষায় বলা মুসলমান, যারা আসামের অরিজিনাল কিছু বাংলাদেশ থেকে পার্টিশনের পরেও এসছেন, সেই মিয়া মুসলিমদের একটা বড় অংশ, যেটা লোকসভার ভোটের সময় আমরা দেখেছিলাম একেবারে বদরুদ্দিন আজমল থেকে কংগ্রেসে শিফট করে গেছিল। এইবার তাদের ভোটটা কোন দিকে ঘোরে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। উল্টো দিক থেকে অহমিয়া মুসলিম যারা, তারা আপার আসামে যে কনসেন্ট্রেট করেছে, অহমিয়া মুসলিমদের ভোট কিন্তু ওই গৌরব গগৈ, কংগ্রেস লুরিনজ্যোতি গগৈ, অখিল গগৈদের দিকে গিয়ে পড়বে। অর্থাৎ অহমিয়া হিন্দু, অহমিয়া মুসলিমদের বড় অংশ কিন্তু অহম সম্মিলিত মোর্চা, নামই অহম সম্মিলিত মোর্চা, সেই দিকে যাচ্ছে। রেস্ট অফ দ্য অহম হিন্দুদের ভোট সেটা বিজেপির দিকে যাচ্ছে। বিজেপির কিন্তু বড় অংশ হচ্ছে, সাপোর্ট বেস হচ্ছে বাঙালি হিন্দু। এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যদি 1 কোটি পপুলেশন হয় বাঙালিদের, যারা বাংলা ভাষায় কথা বলেন, তার মধ্যে যদি 60% মুসলমান হয় বা 65, বাকি 35% হচ্ছে বাঙালি হিন্দু। এই বাঙালি হিন্দুদের আপনার ডিভোটার 13 লক্ষ হয়েছে কিন্তু এই বিজেপি আমলে, আর 6 লক্ষ হয়েছে আপনার মুসলিম। কিন্তু বাঙালি হিন্দুরা অদ্ভুতভাবে এইবারের ভোটে কিন্তু, এর আগের কয়েকটা ভোটেও ছিল, এইবার আরো বেশি করে বিজেপির পেছনে কনসলিডেট হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে তারা মনে করছে যে আপার আসামের 3 গগৈ, অর্থাৎ গৌরব গগৈ, অখিল গগৈ এবং লুরিনজ্যোতি গগৈ, এরা আলটিমেটলি অসম প্রাইডের ধারক বাহক। একসময় অগপা ভীষণ বাংলা বিরোধী ছিল, এখন এরা যদি বাঙালি হিন্দুদের বিরোধিতা করে তাহলে মুশকিল হতে পারে। তার থেকে বাবা সেফ সাইডে থাকার জন্য আমরা র্যালি করি গিয়ে বিজেপির পেছনে, এবং এরা অনেকটাই হেমন্ত বিশ্ব শর্মার বল ভরসা। একসময় কংগ্রেসের পেছনে এই বাঙালি হিন্দুরা র্যালি করেছিল, কিন্তু গত 2-3টি ইলেকশনেই আমরা দেখেছি বাঙালি হিন্দুদের ভোট কিন্তু বিজেপি পাচ্ছে, এবং এবছরও বাঙালি হিন্দুদের ভোট বিজেপিই পাচ্ছে। এই দাঁড়িয়ে গেল সামগ্রিক পরিস্থিতি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কি অবস্থায় দাঁড়িয়ে আছে। ফাইনাল কল হচ্ছে, এখনো পর্যন্ত সরকার গড়ার সম্ভাবনা বেশি হেমন্ত বিশ্ব শর্মার, কিন্তু তার বিরুদ্ধে নানা দুর্নীতি, তার বিরুদ্ধে বিভাজন, সবচেয়ে বড় কথা তার সবচেয়ে লায়াবিলিটি হচ্ছে তার স্ত্রী রিঙ্কি ভূঁইয়া, যার ব্যাপারে একাধিক অভিযোগ রয়েছে। তো সেইটা হচ্ছে সবচেয়ে লায়াবিলিটি। হেমন্ত বিশ্ব শর্মার লায়াবিলিটি হচ্ছে বড় বড় কথা বলা, অথচ কংগ্রেসের লোকদের নিয়ে আসা এবং বিজেপির পুরনো লোকদের সাইডলাইন করা, ফলে দলের মধ্যেই বিদ্রোহ। অন্যদিকে কংগ্রেসের মুশকিল হচ্ছে, কংগ্রেসের মধ্যে থেকেই হেমন্ত বিশ্ব শর্মাকে খবর দেওয়ার প্রচুর লোক ছিল, এবং হেমন্ত বলতেন যে কংগ্রেস পার্টিটাকেও আমি চালাই। যদিও গৌরব গগৈ সেই পার্টির অনেককেই
বহিষ্কার করতে পেরেছেন, অনেককেই তাড়িয়েছেন এবং পার্টি অনেক ক্লিন করেছেন, কিন্তু এবং নিজেকে নেতা হিসেবে এস্টাবলিশ করেছেন, যে কারণে তিনি জোরহাট কেন্দ্রে দাঁড়িয়েওছেন। কিন্তু এখনো পর্যন্ত স্ট্রাইক রেঞ্জে আসার জন্য যে সাপোর্ট দরকার মনে হয়নি সামগ্রিকভাবে সেই সাপোর্টটা তিনি গ্যাদার করতে পেরেছেন। এই দাঁড়ানো সামগ্রিক পরিস্থিতি। আপনারা যারা দেখছিলেন তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসামের ভোটের ফলাফল নিয়ে আমরা পরবর্তীকালে আসব। তবে পরিশেষে আবার একটা কথা বলি, যে 2-3টি জনমত সমীক্ষায় একেবারে বিজেপির জোটের জোয়ার দেখানো হয়েছিল এবং কংগ্রেস জোট একেবারে ডাউন হয়েছিল, সেই রকম কিন্তু কোনো ঘটনা সম্ভবত এবার ঘটতে চলেছে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।